সাদ্দাম বিভিন্ন সমাজসেবামূলক কাজ করত, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন সোসাইটিতে তার যাতায়াত ছিল। সেই সূত্রে কি থানায়ও যেতে হতো? মানে আপনারা বললেন এক মাস সিসিটিভি সেটা আমাদের তদন্তের স্বার্থে বলেছে। তদন্তের স্বার্থে থানা সিসিটিভি আনলে কি জানা যাবে সেটা এখন বলা যাবে না, ওটা তদন্ত। হ্যাঁ, পুলিশের সাদ্দামের কল লিস্ট দেখুক যে ও কাদের সঙ্গে যোগাযোগ আছে, ক্রিমিনালদের সঙ্গে যোগাযোগ আছে না সোসাইটির ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ আছে, সেগুলো বলা যাবে না এখন। আপনি তো বললেন রক্তদান শিবিরের ছবিতেও দেখা যাবে, সেগুলো এখন তদন্ত হচ্ছে। এখন এই ব্যাপারে কেসের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ওকে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল, ওকে লার্নেড কোর্ট 12 দিনের পিসি অ্যালাউ করেছে। ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, কেস পারপাসে কোনো কথা। আচ্ছা, টেররিস্ট অ্যাক্ট নিয়ে আপনারা প্রশ্ন তুললেন, টেররিস্ট অ্যাক্ট নিয়ে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এর মধ্যে একটা ধারা যেটা আছে, অনেকগুলো ধারা দেওয়া আছে, তার মধ্যে 113 নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএস এর নতুন আইনে হয়েছে টেররিস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু এটা তো কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না, সেটাই আমরা লার্নেড কোর্টকে জানিয়েছিলাম। অর্থাৎ বুঝতেই পারছেন, সাদ্দামের বিরুদ্ধে যখন সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারাসহ একাধিক অভিযোগে এফআইআর হয়েছে, তখন সাদ্দামের আইনজীবী তিনি আদালতে দাঁড়িয়ে সওয়াল করছেন যে সাদ্দাম সমাজসেবী, জামিন চাইছেন। সে প্রতারক সাদ্দামকে সমাজসেবী বলে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারে, সেখানে আদালতে পুলিশের বক্তব্য কি ছিল? দেখো, পুলিশের যেটা বক্তব্য ছিল যে আদালতের কাছে, যে তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন সাদ্দাম বাড়িতেই রয়েছে এবং তার কাছে অস্ত্র রয়েছে, এবং সেই সমস্ত খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল তাকে গ্রেপ্তার করতে, যেহেতু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল জয়নগর থানায়। এবং শুধু জয়নগর থানায় নয়, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাদ্দামের বিরুদ্ধে প্রায় 7টি মামলা রয়েছে, পুরনো মামলা, যার মধ্যে অস্ত্র আইনেও মামলা রয়েছে। এবং সম্প্রতি 2023 সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সাদ্দামের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, এবং সেই মামলার প্রেক্ষিতে সাদ্দাম গ্রেপ্তারও হয়েছিল, এবং সেটি ছিল ডাকাতি, লুট, এই ধরনের মামলা ছিল সেই অভিযোগে। সেই মামলায় সাদ্দাম গ্রেপ্তার হয়, পরবর্তীতে জামিনও পেয়ে যায়, এবং এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছে। কিন্তু যে বিষয়টা হচ্ছে, পুলিশ জানাচ্ছে যে যেই মামলা তদন্তে তারা গিয়েছিলেন, কিন্তু সেই তদন্তে গিয়ে সাদ্দামকে যখন তারা গ্রেপ্তার করলেন, তখন পুলিশের উপর হামলা হয় এবং সংগঠিতভাবে সেই হামলা চালানো হয়েছিল। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র তাক করা হয় পুলিশ কর্মীদের ওপর, পুলিশ কর্মীদের বাধা দেওয়া হয়, মারধর করার মতো পরিস্থিতি হয়, এমনকি গুলিও চালানো হয়েছিল। এবং তারপর অভিযুক্তকে, যাকে গ্রেপ্তার করতে গেছিল পুলিশ, তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতির মধ্যে পুলিশ কিন্তু গতকাল সাদ্দামকে গ্রেপ্তার করেছে, এবং যেটা জানা যাচ্ছে 15ই জুলাই, যেদিন এই ঘটনা ঘটেছিল সাদ্দামের বাড়িতে, সেদিন পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর সাদ্দাম কাছাকাছি এলাকার মধ্যেই ছিল। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রথমে সেই দিন রাত, অর্থাৎ 15ই জুলাই রাত, ওই এলাকারই, অর্থাৎ আজকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই কাছাকাছি একটি এলাকায়, এটি উচ্ছের ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে রাত কাটিয়েছে সাদ্দাম। তারপরের দিন সে চলে যায় বকুলতলা এলাকায়, এবং সেইখানে তার পরের দিন, অর্থাৎ 16ই জুলাই রাত সেখানে কাটিয়েছিল বকুলতলায়, এটি ইট ভাটায়। এবং গতকাল 17ই জুলাই সে চলে গিয়েছিল মান্নান খানের সেই ভেড়িতে। মান্নান সাদ্দামের পূর্ব পরিচিত, এবং এই মান্নানের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এবং অস্ত্র আইনে মামলা রয়েছে। সেই মান্নানের কাছে গিয়ে সাদ্দাম আশ্রয় চেয়েছিল, এবং মান্নান তাকে নিজের সেই ভেড়ির আলা ঘরে আশ্রয় দেয়, এবং সেখানেই গতকাল রাতে, গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে। এবং যেটা আদালতের কাছে পুলিশ দাবি করছে যে সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে তার ভাইয়ের হদিশ পাওয়া যেতে পারে। এবং শুধু তাই নয়, যে অস্ত্রগুলোর কথা বলা হচ্ছে, যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল পুলিশের উপর হামলায়, সেই অস্ত্রের হদিশ পাওয়া যেতে পারে। এবং শুধু তাই নয়, এই যে সাদ্দাম যে চক্র চালাতো এতদিন ধরে, তারা মূলত তাদের কাজ ছিল নকল সোনার জিনিস লোককে দেখিয়ে প্রলোভন দেখানো, কিংবা বিভিন্ন ধরনের কারবার, সেগুলোর প্রলোভন দেখিয়ে মানুষের থেকে টাকা নেওয়া, অর্থাৎ সোনার মুদ্রা, এই সমস্ত জিনিসের প্রলোভন দেখিয়ে তাদের ডেকে নিয়ে আসা, লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতে বলা, এবং তারপর সুযোগ বুঝে তাদের থেকে হয় সেই টাকা ছিনিয়ে নেওয়া, কিংবা নকল জিনিস দিয়ে সেই টাকা আত্মসাৎ করা। এই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।